কোটি টাকা বরাদ্দকৃত পৌর এলাকায় বাড়ি বাড়ি পানীয় জল প্রকল্পের শিলান্যাস পৌর কর্তৃপক্ষের। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার উদ্যোগে পৌরসভা এলাকায় বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল সরবরাহ প্রকল্পের শিলান্যাস করলেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র। ৭৪ কোটি টাকার উপরে বরাদ্দকৃত ব্যয় করে বাড়ি বাড়ি জল পৌঁছে দেবে গঙ্গারামপুর পৌরসভা। সোমবার নারকেল ফাটিয়ে প্রকল্পের শিলান্যাস করেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্টজনেরা। পৌর এলাকার মানুষদের দীর্ঘদিনের দাবি ছিল বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল সরবরাহের। পৌর এলাকার বাসিন্দাদের দাবিকে প্রাধান্য দিয়ে সোমবার একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে গঙ্গারামপুর পৌরসভার 18টি ওয়ার্ডে বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল সরবরাহ প্রকল্পের শিলান্যাস ও হয় গঙ্গারামপুর স্টেডিয়াম থেকে। পৌরসভা সূত্রে খবর, ৭৪ কোটি টাকার উপরে বরাদ্দ করে পৌরসভার 18টি ওয়ার্ডে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া হবে। প্রথম পর্যায়ে গঙ্গারামপুর পৌরসভার 5টি ওয়ার্ডে জলের রিজার্ভার তৈরি করা হবে। বাড়ি বাড়ি জল প্রকল্পের কাজ 8 মাসের মধ্যে সম্পূর্ণ করার নির্দেশও দেওয়া হয়েছে এজেন্সিকে বলে জানিয়েছেন গঙ্গারামপুর পৌরসভা। অবশ্যই খুব ভালো লাগছে, কারণ আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় আজকে আমরা দীর্ঘদিনের আমাদের একটা প্রতিশ্রুতি ছিল আমাদের গঙ্গারামপুর পৌরবাসীর কাছে, সেই প্রতিশ্রুতিটা আজকে আমাদের ফুলফিল হলো এবং আমরা যেদিন বাড়ি বাড়ি জলটা পৌঁছে দিতে পারবো সেদিন আরও খুব ভালো লাগবে। আজকে যেমন ভালো লাগছে যে প্রতিশ্রুতিটা আমরা পালন করতে এখন জোর গলায় বলতে পারবো মানুষকে যে আমরা কাজটা শুরু করে দিয়েছি এবং আগামীতে জলটা যখন বাড়ি বাড়ি পৌঁছে দিতে পারবো তখন আমাদের সমস্ত যে বার্তাটা আমরা সেই সময় দিয়েছিলাম সেই বার্তাটা আমরা সম্পূর্ণ করতে পারবো। তো সেই কারণে আজকে খুব ভালো লাগছে আমাদের, এবং আমাদের এই কাজে সহায়তা করার জন্য এগিয়ে এসছে আমাদের এমইডি ইঞ্জিনিয়ারিং সেকশনে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার থেকে শুরু করে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থেকে শুরু করে জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সবাই এখানে এগিয়ে আসছে যাতে এই কাজটা খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে আমরা করে উঠতে পারি। কত টাকা ব্যয় করা হচ্ছে এই কাজ? এটা ৭৪ কোটি সামথিং টাকা এই কাজটা হচ্ছে। তো সেই কারণে এবং আমাদের প্রথমেই আমি বলবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার প্রচেষ্টাতেই আজকে এটা সম্ভব হলো, এবং আমাদেরকে আমাদের এমইডি ডিপার্টমেন্ট ওনারাও খুব সহযোগিতা করেছেন এই কাজটা করতে। কারণ এই কাজটা করতে আমরা আজকে বললাম কালকে হয় এইরকম না, এর অনেক কতগুলো কারণ আছে, নিয়ম কারণ আছে, যেই কারণগুলোকে আমরা করে উঠতে আমাদের টাইম লেগেছে এবং তারপরে আবার ডিপিআর তৈরি করতে আমাদের টাইম লাগে। তো সেই কারণে সমস্তটা পুঙ্খানুপুঙ্খভাবে আমরা এটার একদম সঠিক ভাবে আমরা তৈরি করে আজকে কিন্তু আমরা এই জায়গায় পৌঁছে যেতে পারলাম। কটা রিজার্ভার তৈরি হবে কোন কোন ওয়ার্ডে? আমাদের হচ্ছে 5টা রিজার্ভার তৈরি হচ্ছে। তো আজকে আছে এটা 18 নম্বর ওয়ার্ডে হচ্ছে, আর একটা 10 নম্বর ওয়ার্ডে হচ্ছে, আর একটা 9 নম্বর এবং 10 নম্বরের একদম বর্ডারে হচ্ছে গোয়ালখালী ব্রিজের নিচে, আর একটা আমাদের 1 নম্বর ওয়ার্ডে হবে, আর একটা হচ্ছে 4 নম্বর ওয়ার্ডে। এই 5টা জায়গায় আমাদের রিজার্ভার তৈরি হতে। কতদিনের মধ্যে সম্পূর্ণ হতে পারে? আমরা টাইম দিয়ে দিয়েছি, বেঁধে দিয়েছি 8 মাসের মধ্যে আমাদেরকে হ্যান্ড ওভার করতে হবে এজেন্সিকে। এই বার্তাটা আমরা দিয়ে দিয়েছি। ঠিক আছে। কয়েক কোটি টাকা তছরূপের অভিযোগে মহিলা কোঅপারেটিভ ব্যাংকের ম্যানেজারকে গ্রেফতার করল ডিইবি ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম লাবণী দেবগুপ্ত সরকার, বাড়ি রায়গঞ্জ শহরের পশ্চিম বীরনগর এলাকায়। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 409, 420, 120 বি এই ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এদিন অর্থাৎ রবিবার দুপুরে ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক 2 দিনের ডিইবি হেফাজতের নির্দেশ দেন। রায়গঞ্জ সিজেএম কোর্টের সরকারি আইনজীবী দীপ্তেশ ঘোষ বলেন, কয়েক কোটি টাকা তছরূপের অভিযোগে রায়গঞ্জ মহিলা কোঅপারেটিভ সোসাইটির মহিলা ম্যানেজারকে গ্রেফতার করেছে ডিইবি। বিচারক তদন্তের স্বার্থে 2 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। ডিইবি সূত্রে জানা গিয়েছে রায়গঞ্জ শহরের বকুলতলা এলাকায় রায়গঞ্জ মহিলা কোঅপারেটিভ সোসাইটির ম্যানেজার পদে কর্মরত ছিলেন তিনি। ব্যাংকের গাইডলাইন না মেনে কাউকে 40 লক্ষ টাকা, তো কাউকে 43 লক্ষ টাকা, তো কাউকে আবার 45 লক্ষ টাকাও পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন এই ম্যানেজার। 2021 সালে অডিট করতে গিয়ে ধরা পড়ে যায় এই ম্যানেজার। তার এর বিরুদ্ধে এআরসিএস আধিকারিক দেবাশিস রায় 3/2/2021 এই তারিখে রায়গঞ্জ শহরের
রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে, গঠন করা হয় সেট। তদন্তের পরেই মামলাটি হস্তান্তর করা হয় ডিইবি গোয়েন্দা পুলিশের হাতে। এদিন সকালে লাবণী দেবীর বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে আসে ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। তাকে তদন্তের স্বার্থে পুলিশি হেফাজতের আবেদন করেন বিচারকের কাছে। তারা বিচারক 2 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় কয়েক হাজার মহিলা গ্রাহকের সঙ্গে প্রতারণা করা হয়েছে। তাদের মধ্যে অধিকাংশই টাকা ফেরত পাননি। গোয়েন্দা পুলিশের এক আধিকারিক বলেন, কোঅপারেটিভ ব্যাংকের গাইডলাইন রয়েছে, কারো 100 টাকা জমা থাকলে 20 টাকা লোন পাবেন। কিন্তু সেই গাইডলাইনকে ভায়োলেট করে কয়েকজনকে টাকার বিনিময়ে সুবিধা পাইয়ে দিয়েছেন ধৃত ম্যানেজার লাবণী। এই মামলা হওয়ার পরই ধৃত ম্যানেজার লাবণীর স্বামী তন্ময় সরকার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এই গ্রেফতারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ শহরে। আদালত সূত্রে জানা গিয়েছে, 1,40,918 টাকা কোনো হদিশই পাওয়া যাচ্ছে না। তবে এই প্রতারণার সঙ্গে আরও অনেক অফিস কর্মী জড়িত রয়েছে বলে গোয়েন্দা পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান। রায়গঞ্জ শহরের কলেজ পাড়ার বাসিন্দা শিখা মণ্ডল পাল বলেন, দীর্ঘ 10 বছর মেয়ের বিয়ে দেওয়ার জন্য মানুষের বাড়িতে কাজ করে 50,000 টাকা জমিয়েছিলাম। এখনো পর্যন্ত সেই টাকা ফেরত পায়নি। অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল ব্যানার্জি বলেন, টাকা তছরূপের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনা তদন্ত চলছে। মহিলা কোঅপারেটিভ ব্যাংকের একটা কোনো মামলা আজকে উঠেছিল কি? দেখুন যে ওই এআরসিএস রায়গঞ্জ তার কমপ্লেনের ভিত্তিতে একটা কেস স্টার্ট হয় 2021 সালে। সেখানে ওনার কাছে অনেক যারা অ্যাকাউন্ট হোল্ডার ছিল তারা কমপ্লেন করেছিল যে ওখানে ঠিকঠাক টাকা পাচ্ছে না বলে, এবং সেই পরিপ্রেক্ষিতে এআরসিএস দিলেন। এআরসিএস একটা কমপ্লেন লজ করেন। রায়গঞ্জ ডিইবি তা তদন্ত করছেন। তদন্ত চলাকালীন আজকে এই সময়কার যিনি ম্যানেজার ছিলেন রায়গঞ্জ মহিলা ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি, তাকে পুলিশ অ্যারেস্ট করে এই কেসে রায়গঞ্জ আদালতে প্রেরণ করেছিলেন এবং পুলিশ রিমান্ডেড চেয়েছিলেন পরবর্তী তদন্তের জন্য, এবং সব দেখে শুনে বিচারক তাকে 2 দিনের জন্য পুলিশ রিমান্ড অ্যালাউ করেছে। তার নামটা? লাবণী দাস। কোথায় বাড়ি হলো? রায়গঞ্জেই বাড়ি না। কোন ব্যাংকে ছিল এটা? রায়গঞ্জ মহিলা ক্রেডিট সোসাইটি লিমিটেড, এই ব্যাংকের উনি। কিরকম পরিমাণের টাকা? এখানে ইনিশিয়ালি সেই সময় অভিযোগ যা ছিল তাতে 1,03,40,000 সামথিং টাকার মতো ওখানে ছিল, এবং পরবর্তী সময় তদন্ততে আরো বেরোচ্ছে। এবং এই নিয়ে আপনারা জেনে থাকবেন যে একটা সিটও গঠন হয়েছে। সিটের এই গঠনের পরিপ্রেক্ষিতে ডিইবি যে আছেন আমাদের জেলা, তারা তদন্ত করছে। জগন্নাথ ধামের প্রসাদ বিতরণের নামে হিন্দু ভাবাবেগে আঘাত করার অভিযোগ তুলে শিলিগুড়ির খাদ্য ভবনে বিক্ষোভ দেখালো বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। রাজ্য সরকারের তরফে গোটা রাজ্যে দীঘার জগন্নাথ ধামের মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে, কিন্তু বঙ্গীয় হিন্দু মহামঞ্চের অভিযোগ, জগন্নাথ ধামের নামে যে প্রসাদ বিতরণ করা হচ্ছে তা হালাল মিষ্টি। এতে হিন্দু ধর্মের মানুষকে অপমান করা হচ্ছে। রাজনৈতিক উদ্দেশ্যেই রাজ্যের তরফে এই কর্মসূচি নেওয়া হয়েছে দাবি করেন বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সদস্যরা। এদিন বিক্ষোভ প্রদর্শন করে শিলিগুড়ির খাদ্য ভবনের আধিকারিকের সঙ্গে দেখা করেন বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সদস্যরা। ভগবান জগন্নাথের নামে কোনো প্রসাদ বা খাদ্য সামগ্রী বিতরণ করা হলে তবে তা খাঁটি এবং সনাতন ঐতিহ্য অনুযায়ী হতে হবে বলে দাবি করেন তারা। বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সভাপতি বিক্রমাদিত্য মণ্ডল রাজ্যের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, কলিযুগ চরম পর্যায়ে পৌঁছে গেছে এবং এই কলিযুগের সবচাইতে বড় মিথ্যাচারী যদি কেউ হয়ে থাকেন, তিনি হলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। ভাবতেও অবাক লাগে যে কিভাবে তিনি গোটা একটা হিন্দু সমাজ প্রসাদের নাম করে বিমল সুইস্টের মিষ্টি, পাড়ার দোকানের মিষ্টি খাওয়ানো হচ্ছে, তা আবার সেই মিষ্টি গজা কোথায় বানানো হচ্ছে তার কোনো ঠিক। জগন্নাথ দেবের প্রসাদ কি বলবেন? দেখুন, আমি আগেও বললাম, আবারও বলছি, আমরা দেখছি কলিযুগ চরম পর্যায়ে চলে এসছে, আর এই কলিযুগের সবচাইতে বড় মিথ্যাচারী যদি কেউ হয়ে থাকে, তিনি হলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। গোটা একটা সনাতনী সমাজকে, হিন্দুদেরকে হালাল প্রসাদ দিয়ে ঠকানো হচ্ছে, হিন্দুদেরকে ঠকানো হচ্ছে এটা নাকি জগন্নাথ দেবের প্রসাদ, কিন্তু জগন্নাথ দেবের প্রসাদের নাম করে ইনারা কোনো এক পাড়ার দোকানের মিষ্টি বিলি করে দিচ্ছে রেশনের মাধ্যমে। সরাসরি হিন্দুদেরকে ঠকানো হচ্ছে। 42 কোটি টাকা নাকি খরচা হয়েছে এই জগন্নাথ দেবের প্রসাদ বিতরণের জন্য। যেই রাজ্যে চাকরি নেই, শিক্ষকরা চাকরিহারা হচ্ছে, মানুষের খাওয়ার নেই, রেশন নেই, যেই শহরে শিলিগুড়িতে জল নেই, সেখানে 42 কোটি টাকা দিয়ে মিষ্টি বিতরণের পিছনে কোন স্বার্থ আছে?
সরকারের, সেটা বড় প্রশ্ন। আর হিন্দুদেরকে আমি অ্যাভয়েড করার চেষ্টা করবো, এই বৃষ্টি নেবেন না। আপনারা ভাবুন না, যে সমস্ত লোকেরা সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করে না, হিন্দু ধর্মাবলম্বীদের সংস্কৃতিতে বিশ্বাস করে না, তাদের হাত ধরে দেওয়া হচ্ছে এই মিষ্টির প্যাকেট, তাদের ওই মিষ্টির প্যাকেট আবার জগন্নাথ দেবের ছবি। এর থেকে ঘৃণ্য আচরণ, এর থেকে অসহিষ্ণু আচরণ হিন্দুদের প্রতি সরকারের দ্বারা এর থেকে বেশি কিছু হতে পারে না। বারবার এই পশ্চিমবঙ্গ সরকার হিন্দুদেরকে ঠকানোর চেষ্টা করছে, হিন্দুদের সাথে বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করা হচ্ছে। তাই আমরা আজ আন্দোলনে বসেছি। আমরা বাধ্য হয়েছি, জগন্নাথ দেবের মতন মহাপ্রভুকে ব্যবহার করা হচ্ছে। পুরীর জগন্নাথ মন্দির যেখানে অহিন্দু কেউ প্রবেশ করতে পারে না, আর আজকে দীঘার জগন্নাথ মন্দির তার প্রসাদী বিতরণ হচ্ছে অহিন্দু অসনাতনী লোকদের মাধ্যমে। এইটা বাংলার, পশ্চিমবাংলার সনাতনী সমাজ মানবেন না। আর যেহেতু আমরা শিলিগুড়িতে, মেয়র সাহেবকে বলবো, মেয়র বাবু এই 42 কোটি টাকার থেকে কিছু টাকা এনে শহরের সাধারণ মানুষকে জল দিন, তাহলে সাধারণ মানুষ খুশি হবে। আপনার এই হালাল প্রসাদ খেয়ে আপনি শিলিগুড়ি শহর এবং পশ্চিমবাংলার সনাতনীদের ধর্ম নষ্ট করার চক্রান্ত করছেন, যেটা আপনি এবং আপনার সরকার করছে। এটার বিষয়ে আমরা ধিক্কার জানাচ্ছি এবং আমাদের আন্দোলন এই বিষয়ে জারি রাখবো। অবশ্যই আমাদের ধর্ণা অবস্থান চলছে। আমরা আরও কিছুক্ষণ প্রোটেস্ট করার পর আমরা একটা স্মারকলিপি স্থানীয় খাদ্য দপ্তরের আধিকারিকদের হাতে তুলে দেবো। শেরশাবাদিয়া জনগোষ্ঠীকে পুনরায় ওবিসি এ তালিকাভুক্ত করা সহ একাধিক দাবিকে বিডিওকে স্মারকলিপি প্রদান করল শেরশাবাদিয়া বিকাশ পরিষদ। সোমবার মিছিল করে ইটাহারের বিডিও অফিস প্রাঙ্গণে আসে সংগঠনের ইটাহার ব্লক কমিটির সদস্যরা। এরপর তারা বিডিও দিব্যেন্দু সরকারের হাতে স্মারকলিপি তুলে দেন। জানা যায়, ইতিমধ্যে পশ্চিমবঙ্গে অনগ্রসর শ্রেণী কমিশন বিজ্ঞপ্তি জারি করে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রায় 26টি জনগোষ্ঠীর পুনরায় শ্রেণীর বিন্যাসের কথা জানানো হয়েছে। সেখানে দেখা গিয়েছে শেরশাবাদিয়া জনগোষ্ঠীকে ওবিসি এ থেকে ওবিসি বিতে স্থানান্তর করা হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে শেরশাবাদিয়া বিকাশ কমিটির পক্ষ থেকে বিডিওকে স্মারকলিপি প্রদান করা হয় বলেও জানা যায়। মূলত এদিনের স্মারকলিপিতে পুনর্বিন্যাস বাতিল করে পুনরায় শেরশাবাদিয়া জনগোষ্ঠীকে ওবিসি এতে অন্তর্ভুক্তিকরণ করা এবং ভবিষ্যতে পুনর্বিন্যাসের ক্ষেত্রে একটি তথ্যভিত্তিক সমীক্ষার মাধ্যমে সম্প্রদায়ের বাস্তব অবস্থা যাচাই করে সিদ্ধান্ত গ্রহণের আবেদন জানানো হয়েছে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক হাফিজুল হক, সহ সম্পাদক সঈদুল ইসলাম, সদস্য মুজিবুর রহমান সহ অন্যান্যরা। এটা আমাদের শেরশাবাদিয়া, যে শেরশাবাদিয়ার একটা পিছিয়ে পড়া যে সম্প্রদায়, এটা আমরা আগে ক শ্রেণীতে ছিলাম, সেটাকে এইবারে যে কমিশন হলো, সেই কমিশনে শেরশাবাদিয়াটাকে মানে ক ক্যাটাগরিতে করেছে। এর দাবিতে আমরা আজকে বিডিও অফিসে আমরা এই স্মারকলিপি দিব, যেন আমাদের যে জায়গায় ছিলাম আমরা ক শ্রেণীতে, সেই জায়গাতে আমাদেরকে পুনরায়ভাবে নথিভুক্ত করা হয়। এর জন্য আমরা আজকে বিডিও অফিসে এবং বিডিওর কাছে ডেপুটেশন এবং স্মারকলিপি দিয়ে ডেপুটেশন আমরা শেরশাবাদিয়া বিকাশ পরিষদ ইটাহার ব্লক কমিটি আজকে এই ডেপুটেশনটা আমরা দিচ্ছি। আপনার নাম? আমার নাম মুজিবুর রহমান। নবনিযুক্ত জেলা সভাপতিকে সংবর্ধনা, রামদেব সাহানিকে ঘিরে উৎসবের মুখর উত্তর দিনাজপুরের শ্রমিক সংগঠন। তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন আইএনটিটিইউসি এর বড় রদবদলের জেরে উত্তর দিনাজপুর জেলা সভাপতির দায়িত্ব পেলেন রামদেব সাহানি। শনিবার সন্ধ্যায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনে প্রকাশিত এই নতুন দায়িত্বের ঘোষণা করা হয়। এদিন এই পদে ছিলেন শেখর দাস। রদবদলের খবর প্রকাশ্যে আসতেই জেলা জুড়ে দলীয় কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। রবিবার কালিয়াগঞ্জের দলীয় কার্যালয়ে রামদেব সাহানিকে সংবর্ধনা জানাতে ভিড় জমান রায়গঞ্জ, কালিয়াগঞ্জ ও করণদিঘির শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি কানাইলাল আগরওয়াল সহ একাধিক বিশিষ্ট নেতৃবৃন্দ। উত্তরীয়, পুষ্পস্তবক ও করতালির মাধ্যমে রামদেব সাহানিকে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানটি যেন পরিণত হয় এক আবেগঘন মিলন মেলায়। শ্রমিক সংগঠনের নেতৃত্ববৃন্দের উপস্থিতিতে উৎসবের আবহে ভরে ওঠে কালিয়াগঞ্জ কার্যালয়। রামদেব সাহানি বর্তমানে উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি যে এত বড় একটা দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব গুরুদায়িত্ব। এই গুরুদায়িত্ব পালন সবাইকে নিয়ে চলার আমার বার্তা থাকবে এবং সবার সঙ্গেই আমি চলবো এবং শ্রমিক সংগঠনটা উত্তর দিনাজপুরের যে জেলার যে শ্রমিক সংগঠনটা যেন আরও বিস্তার লাভ করে, এইটাই আমার প্রতিষ্ঠা থাকবে। এবং দেখেন, সংবর্ধনা আজকে রায়গঞ্জ থেকে এসেছেন এবং কালিয়াগঞ্জের থেকে শ্রমিক সংগঠনে যারা যুক্ত ছিলেন তারাই সংবর্ধনা, ডালখোলা থেকে এসেছেন, করণদিঘি থেকে এসেছেন, তারা সংবর্ধনা দিয়েছেন। ওয়েলকাম জানাই এবং কি সবাইকে অভিনন্দন জানাই।
যে সবাই মিলেমিশে একটাই কাজ, আমাদের মানুষের পাশে দাঁড়ানোর কাজ। 26-এর নির্বাচন কতটা চ্যালেঞ্জিং থাকবে? চ্যালেঞ্জ ব্যাপার নাই, যেখানে আমাদের নেত্রী আছে, জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে নির্দেশ দিবেন সেভাবে আমরা কাজ করব এবং মানুষের পাশে থাকব। এটা আমি আগেও বললাম, এখনও বলছি যে মানুষের পাশে সবসময় আমরাই থাকি। লক্ষ্য এটাই আমার। বিরোধীর মতো কথা বলবে, বিরোধীকে কথা আমরা পাত্তা দিই না, গুরুত্ব দিই না। বিরোধীরা যখনই ভোট আসে তখনই তারা চলে আসে, যেমন পরিযায়ী পাখির মতন যখন চলে আসে। কিন্তু তৃণমূল দল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবার পাশে, সবার সাথে থাকে দিন রাত 24 ঘন্টা। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে আমরা কর্মী আছি সবাই কিন্তু 24 ঘন্টাই মানুষের পরিষেবা দিয়ে থাকি। তবু বিজেপি এখানে একটা সব ভোটের সময় পরিযায়ী পাখির মতন আসে, আবার চলে যায়, প্রতিশ্রুতির বন্যা বয়ে দেয়, আবার প্রতিশ্রুতির মতো একটাও কাজ করতে পারে না। কারণ আমরা 2024 সালে আমরা দেখেছি, 2024 সালের পর আজকে 25 সাল হতে চলেছে। এখানকার যে সাংসদ আছেন কি কাজ করেছেন, একটা নজির দেখা কি কাজ করেছেন উনি। লোকসভায় যায় কি আমাদের কালিগঞ্জের এবং এই জেলার জন্য কি কাজ করেছেন দেখি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এখানে পৌরসভার মধ্য দিয়ে, পঞ্চায়েতের মধ্য দিয়ে, পঞ্চায়েত সমিতির মধ্য দিয়ে, জেলা পরিষদের মধ্য দিয়ে কোটি টাকার কাজ হয়েছে। রাস্তাঘাট থেকে, পানীয় জল থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম হয়ে গেছে। তাই এই কাজের বার্তাটা সবাইকে নিয়ে বাড়ি বাড়ি যাব, বার্তা দিব যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনাদের পাশে আছে, সর্বদাই পাশে থাকবে। এবং বিজেপি যে সবসময় একটা হিন্দু এবং মুসলিমের যে রাজনীতি করে সেটা বরাবরই করে থাকে, সেটাকে প্রত্যাখ্যান করতে হবে সবাইকে মিলে। কারণ দেখেছেন 100 দিনের কাজের ব্যাপারটা নিয়ে দীর্ঘদিন ধরে এই 100 দিনের কাজটা ইচ্ছাকৃতভাবে আটকে রেখেছে। সেটা বাধ্য হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির সর্বভারতীয় সাধারণ সম্পাদক যে অভিষেক ব্যানার্জি, তাদের নেতৃত্বে দিল্লি দরবার পর্যন্ত হয়েছে। আমরা গ্রামে গঞ্জে সব জায়গায় 100 দিনের কাজ নিয়ে লড়াই করেছি। তারই একটা অবদান হিসাবে আজকে হাইকোর্ট বাধ্য হয়েছে সেটাকে 100 দিনের কাজে যে চালু করার একটা নির্দেশ দিয়েছেন। সতীর 51 পীঠের অন্যতম হলো কামাখ্যা। প্রচলিত বিশ্বাস অনুসারে এখানে সতীর যোনি পড়েছিল। হিন্দু ধর্মাবলম্বী বিশেষ করে তন্ত্র সাধকদের কাছে কামাখ্যা মন্দির অত্যন্ত মহত্বপূর্ণ। আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে কামাখ্যা দেবী ঋতুমতী হন বলে প্রচলিত বিশ্বাস। হিন্দু ধর্ম অনুসারে প্রকৃতি বা ধারিত্রী হলো দেবীর আর এক রূপ। সেই কারণে এই সময়ে ধারিত্রী মাস রাজসলা হয় বলে মনে করা হয়। ঋতুমতী নারী কেবল সন্তান ধারণের ক্ষমতা হন। সেই কারণে আষাঢ় মাসে অম্বুবাচীর পর পৃথিবী শস্য শ্যামলা হয়ে ওঠে। 22শে জুন থেকে শুরু হয়েছে অম্বুবাচী। প্রতি বছরই রায়গঞ্জ শহরের 25 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর অসীম অধিকারী ওরফে নদ অম্বুবাচী উপলক্ষে এলাকার বিধবা মহিলাদের হাতে ফল তুলে দেন। এবছরও তার অন্যথা হয়নি। আজ ওয়ার্ড কোঅর্ডিনেটর অসীম অধিকারী এলাকার 250 জন বিধবা মহিলার হাতে ফল তুলে দিয়েছেন। পাশাপাশি তাদের হাতে তুলে দেওয়া হয় জগন্নাথ ধামের প্রসাদও। এর জেরে আপ্লুত এলাকার মহিলারা, তারা প্রাণ ভরে আশীর্বাদ করলেন ওয়ার্ড কোঅর্ডিনেটরকে। এখানে আছি 25 নম্বর ওয়ার্ড রায়গঞ্জ পৌরসভা। আজকে এখানে কি অনুষ্ঠান ছিল? অম্বুবাচী ব্রত হয়ে থাকে। এটাই আমরা বিগত দিন থেকে 2001 সাল থেকে এই ব্রতটা চালু করে থাকি। এখানে কিছু বয়স্ক মানুষ আছে যারা এই দিনটাতে, অম্বুবাচীর দিনটাতে তারা প্রসাদের উপরেই থাকে, দুধ, কলা, তারপর সাবু, এরা দিয়ে একটা প্রসাদ বানিয়ে থাকে। ছোটোবেলায় আমরা দিদাদের হাতে, ঠাকুমার হাতে আমরা খেয়েছি। সেই জিনিসটা, পরম্পরাটাকে আমরা ধরে রাখতে চাই। দেবপুরী পরিবারের যারা আছে তারা যথেষ্টভাবে সহযোগিতা করে যান। আমরা এই দিনটাতে কিছু আমাদের যে বয়স্ক আছে, 150-200 বয়স্ক আছে, তাদেরকে আমরা একটা সুন্দর ফল ঠল দিয়ে এই ব্রতটা পালন করার জন্য আমরা কিছু ফল হাতে দিই। তাদের আশীর্বাদ আমরা গ্রহণ করি। আমাদের যে টিমটা আছে সেই টিমটা সুন্দরভাবে এই অ্যারেঞ্জমেন্ট করে। কারণ অনেক বয়স অসুস্থ আছে, যারা আসতে পারে না, তাদের বাড়িতে আমরা পৌঁছে দিই। আমাদের বিগত দিনে যারা আমাদের ছেড়ে চলে গেছেন এরকম অনেক কাকিমা বর্মা আছে। এই বছরে প্রতি বছরই তারা আসে, তারা আজকে চলে গেছেন। তাদের আমরা এই অনুষ্ঠানের আগে একটা শোক পালন করে
তাদের পুজোর ফুল দিয়ে তাদের আত্মার শান্তি কামনা করে আমরা এই পুজোটা চালু করি। কারণ যে বয়স্করা আছেন তাদের আশীর্বাদ, তাদের এই আকর্ষণ করা যে দিক দেখিয়ে দেয়, যে রাস্তার দিক আমাদের দেখিয়ে দর্শন করে, সেই পথেই আমরা আগাই। তাদের আশীর্বাদ আমাদের সবচেয়ে বড় শক্তি। তাদের আশীর্বাদ নিয়ে আজকে দিনপুরি এখানে প্রতিষ্ঠান, তাদের আশীর্বাদ নিয়েই আমরা একটা সুন্দর ঐক্যবদ্ধ একটা স্থান আমরা করতে পেরেছি। সেই জায়গাটাতে এই অম্বুবাচীটাতে আমরা প্রতিদিন আমাদের নিয়ত আমরা প্রতি বছর সুন্দর করে এই প্রোগ্রামটাকে অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করে থাকি। কোথায় বাড়ি? আমাদের হচ্ছে দেবীনগর গয়লাল স্কুল সামনে। কত নম্বর ওয়ার্ড আপনাদের? 25। হ্যাঁ 25। বলছি আজকে এখানে এসছেন কি কারণে? এখানে আমরা এসছি এই সবাই জামাপতি উপলক্ষে সব কিছু দিবে, গলা টলা, তারপরে নদ ওষুধ প্রতিবারই দেয়। প্রতিবারই দেয়। তো এটা কে দিচ্ছে এবার? অসীমই তো দিচ্ছে। অসীম অধিকারী, হ্যাঁ। মানে এখানকার কোঅর্ডিনেটর। হ্যাঁ। কেমন লাগছে নিজের? ভালোই লাগছে। আর যারা অসুস্থ তাদেরকে বাড়িতে পৌঁছে দেয়।